আসসালামু আলাইকুম, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আজকে আমাদের অনলাইন লেকচার ক্লাসের বিষয় হচ্ছে অ্যাকিউট লোয়ার ব্যাক পেইন সায়াটিকা, এটার ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট। আজকে আমাদের লার্নিং অবজেক্টিভস হচ্ছে ডিফারেন্ট ট্রিটমেন্ট টেকনিক্স ইন অ্যাকিউট স্টেজ অফ সায়াটিকার অ্যাকিউট স্টেজে আমরা কী কী থেরাপি আমরা অ্যাপ্লাই করতে পারি এবং কোন টেকনিকগুলো পেশেন্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমরা আলোচনা করব, এবং কী কী হোম এক্সারসাইজ আমরা পেশেন্টকে অ্যাডভাইস করব, এবং একটা হলিস্টিক অ্যাপ্রোচে আমরা কীভাবে ট্রিটমেন্ট করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তো সায়াটিকা ইজ ভেরি চ্যালেঞ্জিং টু ট্রিট, কারণ আমরা প্রত্যেকেই এই কন্ডিশনগুলো আমরা ডিল করি প্রতিনিয়ত ক্লিনিকে, এবং আমরা দেখি যে প্রত্যেক পেশেন্ট বিভিন্নভাবে রেসপন্ড করে। কোনো পেশেন্ট হয়তো ট্রিটমেন্টে খুব ভালো রেজাল্ট আসতেছে, কোনো পেশেন্টের ক্ষেত্রে ভালো আসতেছে না। তো আমরা আজকে একটা মোটামুটি যেসব টেকনিক্সগুলো আমি আমার ক্লিনিক ইউজ করি এবং আমি দেখি যে এটা মোস্ট ইফেক্টিভ ফর মাই কেস, সেগুলো আমি ডিটেলস আলোচনা করব। তো লো ব্যাক পেইনের কন্ডিশনগুলোকে আমরা 4টা স্টেজে ভাগ করতে পারি। যে অ্যাকিউট স্টেজ আবার দুই ধরনের সমস্যা হতে পারে। একটা হচ্ছে যে অনেক সময় ব্যথাটা বা সিমটমসগুলো প্যারেস্থেশিয়া বা পেইন সিমটমসগুলো অনেক সময় হাঁটুর নিচে আসে, অনেক সময় হাঁটুর উপরে থাকে। সাধারণত হাঁটুর উপরে যখন থাকে তখন রেফার্ড হয় না, হাঁটু বিলো নি, তখন সেই পেইনগুলো সাধারণত ডিস্ক বালজের কারণে বা ফেসের জয়েন্টের সমস্যার কারণে হতে পারে। আর যেক্ষেত্রে এটা রেফার্ড হয়ে পায়ের নিচে আসে, পায়ের দিকে যায়, সেক্ষেত্রে ডিস্ক হার্নিয়েশন অথবা রেডিকুলোপ্যাথি আমরা ধরে নিতে পারি। সেটা অ্যাকিউট কন্ডিশন, এবং তারপরে সাব অ্যাকিউট, দেন ক্রনিক। প্রত্যেকটা কন্ডিশনের ট্রিটমেন্ট ডিফারেন্ট। ক্রনিক পেইন ম্যানেজমেন্ট ইজ এ ডিফারেন্ট প্রসিডিওর। সাব অ্যাকিউট যেখানে পেইনটা কম, সেক্ষেত্রে আমরা একটু মোর অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট অ্যাপ্লাই করতে পারি। বাট অ্যাকিউট স্টেজে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। পেশেন্ট যেহেতু ইরিটেবল কন্ডিশন, পেশেন্টের পেইন বেড়ে যেতে পারে, সেজন্য আমরা এখানে কিছু সেফ ট্রিটমেন্ট টেকনিক্সগুলো আমরা আলোচনা করব। এখানে একটা বেসিক আইডিয়া যে পেশেন্টের পেইন রেফার্ড প্যাটার্নটা কীরকম হতে পারে। যখন ডিস্ক বালজ হয়, যেমন সেন্ট্রাল ডিস্ক বালজ, সেক্ষেত্রে যেটা হয় যে পেশেন্টের পেইনটা জাস্ট এদিকে রেফার্ড হতে পারে। সাধারণত এটা বাটাকের নিচে আসে না, সাধারণত সেন্ট্রাল ব্যাক পেইন আমরা বলতে পারি। যখন ফেসের জয়েন্টের সমস্যা থাকে, যখন নাম্বার 4-5 সমস্যা থাকে, তখন এখানে লোকালাইজড পেইন হবে। পেইনটা রেফার্ড হয়ে অনেক সময় হাঁটু বা একটু নিচে আসতে পারে। নাম্বার 3-4 হলে লোকালাইজড পেইন হবে এখানে, অনেক সময় পেইনটা রেফার্ড হয়ে অ্যাবাভ নি, হ্যামস্ট্রিং এরিয়াতে থাকতে পারে। রেডিকুলোপ্যাথি, পেইনটা সাধারণত পায়ের দিকে আসে, প্যারেস্থেশিয়া থাকতে পারে, নামনেস টিংলিং সাথে থাকতে পারে, ডিপেন্ডস অন সিভিয়ারিটির উপরে। পেইন যখন ওয়াইড স্প্রেড, সামনে দুই হাঁটু, দুই পাশে কোমরে ধরে থাকা, বা পাটা উইকনেস মানে উইক ফিল করে, বা হাঁটতে গেলে অনেক ফেটিক ফিল করে, সেই কন্ডিশনগুলো সাধারণত আমরা ধরে নিতে পারি পেশেন্টের স্পাইনাল ক্যানাল স্টেনোসিস থাকতে পারে। ওকে, নেক্সট স্লাইডে আমরা যাই। এখানে দুইটা আর্টিকেল রেফারেন্স আমি এখানে উল্লেখ করেছি। ফার্স্ট আর্টিকেল এখানে বলতেছে যে লো ব্যাক পেনের প্রগনোসিস সাধারণত বলছে যে 1 মাসের মধ্যে 25-33% রিকভারি করে। এত পার্সেন্ট পেশেন্ট, 55-33% পেশেন্ট রিকভারি করে উইদিন 1 মান্থ, এবং 3 মান্থসের মধ্যে সাধারণত লেস দেন 60% পেশেন্ট রিকভারি হয়। এটা এই আর্টিকেল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি। নেক্সট সেকেন্ড আর্টিকেলে যেটা বলতেছে যে এটা মোর রিসেন্ট 2012, বলতেছে যে রিকারেন্স রেট ইজ হাই। 60-85% পেশেন্ট বছরে একবার অন্তত পেশেন্ট ব্যথাটা বা খারাপের দিকে যায়। তার মানে এটা আমি দেখতে পেলাম এখানে রিকারেন্স রেটটা আমি বলতে পারি অনেকটাই হাই। তার মধ্যে 1 বছরের মধ্যে পেইন ফ্রি হয়ে যায় এরকম আছে 21%, কিন্তু 60-85% পেশেন্টই 1 বছরের মধ্যে আর একবার একটা এপিসোড সে সাফার করে। তারপর একই আর্টিকেলে বলা আছে ন্যাচারাল হিস্ট্রি সাজেস্ট অ্যাবাউট 50% ইম্প্রুভমেন্ট ইন ডিসএবিলিটি ওভার ফার্স্ট 4 উইকস। সাধারণত প্রথম 4 সপ্তাহের মধ্যে সাধারণত 50% ইম্প্রুভমেন্ট আমরা আশা করতে পারি।
তবে আমি দেখতে পেলাম এখানে, আমি দেখতে পাচ্ছি যে নট অল পেশেন্টস ইমপ্রুভ ইন, আমরা যেটা আগে ধারণা করতাম যে 6 সপ্তাহ বা 12 সপ্তাহ হলে পেশেন্ট সাধারণত ভালো হয়ে যায়, যেটা সবসময় সত্য না। অনেক ক্ষেত্রেই যে নট অল পেশেন্টস ইমপ্রুভ ইন 4 to 6 উইকস, এবং হাই রেট অফ রিকারেন্স। অনেক ক্ষেত্রে হচ্ছে যে পেশেন্টের রিকারেন্স রেটটা অনেক বেশি, 60 থেকে 85%। এবং আমরা আশা করতে পারি যে অ্যাকর্ডিং টু দ্যাট স্টাডি যে ফার্স্ট 4 উইক্সের মধ্যে 50% রিডাকশন হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এখন এখানে আমি তিনটে স্টেজ যেটা আমি উল্লেখ করেছি, একিউট, সাব একিউট এবং ক্রনিক। সাধারণত টাইম ফ্রেম হিসেব করলে একিউটটাকে ধরা হয় লেস দ্যান 6 উইক্স টাইমে যে পেইনটা, সেটা বলে একিউট, যেটা সবসময় সত্য না। বাট ইন রাফলি আমরা এটা একটা রাফ একটা আইডিয়া হিসেবে আমরা ধরে নিতে পারি। 6 থেকে 12 উইক্স হলে পেইনটা সাধারণত সাব একিউট, লেস ইরিটেবল কন্ডিশন। পেইন যদি 12 সপ্তাহের বেশি পারসিস্ট করে, সাধারণত 3 মান্থস, মোর দ্যান 3 মান্থস, দেন সেটাকে আমরা ক্রনিক পেইন হিসেবে উল্লেখ করা যেতে পারে। যেমন এখানে একটা পিকচার আমি কালেক্ট করছি, এক্সপ্লেইন পেইন, ডেভিড বাটলার এবং লরিমার মোজলের এক্সপ্লেইন পেইন বই থেকে। এখানে যেটা খুব সুন্দর ছবি দিয়ে দেখানো হয়েছে যে পেশেন্ট যখন ইনজুর্ড হয় তখন পেইনটা অনেক বেশি থাকে, তারপরে যখন 6 সপ্তাহ 12 উইক্স যখন পার হয়, 6 সপ্তাহ যখন পার হয়, 6 উইক্সের পরে সাধারণত পেইনটা কমে যাওয়ার কথা। সাধারণত আমরা জানি সফট টিস্যু, ইট টেক্স 6 উইক্স টু হিল, নট কমপ্লিটলি হিল বাট অলমোস্ট ম্যাক্সিমাম ক্ষেত্রেই 6 উইক্সের মধ্যে আমরা আশা করি পেশেন্টটা হিলিংটা প্রসেসটা শুরু হয়ে শেষ হওয়ার কথা, বা অনেক সময় 8 উইক্স পর্যন্ত যেতে পারে। কিন্তু হার্ট টিস্যু যেমন বোনসের ক্ষেত্রে এটা ইট ক্যান গো আপ টু 3 মান্থস। সো 6 উইক্সের পরে যদি পেইনটা না কমে, পেইনটা যদি কমে বাড়ে এরকম থাকে আগের মতোই, তাহলে আমি বলতে পারি পেইন লেস অ্যাসোসিয়েটেড টিস্যু। এটা আমি বলতে পারি যে টিস্যুর ড্যামেজের কারণে যে পেইনটা, সেটা কারণে না। এই পেইনটা হতে পারে তার পেশেন্ট হয়তো ক্রনিক পেইন ডেভেলপ করেছে, সেক্ষেত্রে তার তো সেন্ট্রাল সেন্সিটাইজেশন ডেভেলপ করেছে, সেক্ষেত্রে তার পেইনটা অনগোয়িং। বাট যে জেনারেল নর্মাল ট্রেন্ড হচ্ছে পেইনটা কমে যাওয়ার কথা এবং আস্তে আস্তে এটা সাবসাইড হয়ে যাওয়ার কথা। তো এটা আমার খেয়াল রাখতে হবে যে 6 সপ্তাহ বেশি পেইনটা পারসিস্ট করে এবং পেইনটা না কমতে না থাকে, সেক্ষেত্রে এটা ক্রনিক স্টেজে চলে যায়। সেটার ট্রিটমেন্ট একটু ডিফারেন্ট এবং মোর কমপ্লেক্স এবং নট সো ইজি। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা প্রথমে আমরা পেশেন্টকে বলি রিলেটিভ রেস্ট, নট এ কমপ্লিট বেড রেস্ট। আমরা বলি অনলি 2 to 3 days ম্যাক্সিমাম সে বাসায় থাকতে পারে, এবং সুপাইন পজিশন ইজ বেটার পজিশন রেস্ট নেওয়ার জন্য। সিটিং ইজ নট গুড বিকজ সিটিং পজিশনে তার ডিস্কের প্রেশারটা বাড়ে, এই জন্য আমরা সাধারণত বলি সিটিংটা যতটা বেশি অ্যাভয়েড করতে পারি। অ্যাক্টিভিটি মডিফিকেশন ইজ ইম্পর্টেন্ট। সে বাসায় যখন থাকবে অ্যাক্টিভ রেস্টে, সে কাজগুলো কীভাবে করবে, সে কীভাবে বিছানা থেকে উঠবে, কীভাবে বিছানায় শুবে, কোনো কিছু যদি তুলতে হয় বা কোনো কিছু নিতে হয়, ক্যারি করতে হয়, সে কীভাবে করবে, এগুলো আমাদেরকে পেশেন্টকে অ্যাডভাইস করতে হবে। পেশেন্টকে রিঅ্যাসুরেন্স দিতে হবে যে অধিকাংশ ক্ষেত্রেই পেইনটা ভালো হয়ে যায়, পেইনটা পারসিস্ট করতে পারে, তবে যদি খুব সিরিয়াস ইনজুরি না হয় আমরা আশা করতে পারি উইদিন 6 উইক্স অথবা 12 উইক্স পেশেন্ট রিকভারি করবে বা করার কথা। এভাবে তাকে রিঅ্যাসুরেন্স দিতে হবে। তাতে যেটা হবে, পেশেন্টের মধ্যে যে ভয় বা ভীতি বা ফিয়ার অ্যাভয়েডেন্স যে বিহেভিয়ার, যেটা সে মনে করতে পারে যে আমি কিছু করতে গেলে আমার ডিস্কটা আউট হয়ে যাবে, অথবা এটা আরও খারাপ হবে, আরও ডিস্ক প্রলাপস আরও খারাপ হওয়ার সম্ভাবনা আছে, এই ধরনের ভীতিগুলো তার মধ্যে যেন না আসে, এই জন্য তাদেরকে আমি রিঅ্যাসুরেন্স দিতে হবে যে হ্যাঁ এটা সে করতে পারে, কিন্তু মডিফাইড ওয়েতে, তাতে তার কোনো রিস্ক নাই। তাতে যেটা হবে, পেশেন্টের ক্রনিক পেইন ডেভেলপ করবে না। কারণ আমরা জানি যে সাইকেলটা এখানে, যে পেশেন্ট পেইন থাকলে সেই পেশেন্ট সে কী করে, অনেক কিছু সে অ্যাভয়েড করা শুরু করে এবং তার একটা কোপিং মেকানিজম তৈরি হয়, যা ওকে আমি এইভাবে না করে এইভাবে করবো। দেখা যাবে সে আস্তে আস্তে তার যে অ্যাক্টিভিটিসটা কমে যাচ্ছে, যার ফলে তার কী হবে, মাসেল উইকনেসটা হবে, জয়েন্ট স্টিফনেস হবে, মাসেল অ্যাট্রফি হবে, এবং সেখান থেকে আবার পেইন হবে, আবার সে ফিয়ার অ্যাভয়েডেন্স শুরু হবে। এই সাইকেলটা চলতে থাকে, আমাকে এই সাইকেলটা ব্রেক করতে হবে, নেক্সট ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আছে অ্যানালজেসিক, যেমন প্যারাসিটামল। যেসব পেশেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি মেডিকেশন নিতে পারে না, তাদের সেক্ষেত্রে তারা প্যারাসিটামল অথবা অ্যাসিটামিনোফেন খেতে পারে। তবে এটা বেশি যদি যায়, ম্যাক্সিমাম
3000 mg পার ডে, এর বেশি গেলে লিভার ড্যামেজ হওয়ার চান্স থাকে। আর যেসব পেশেন্ট এনএসআইডিস নিতে পারে, যেমন আইবুপ্রোফেন, এডভিল, ন্যাপ্রক্সেন, যেমন এলিভ অথবা ন্যাপ্রোসেন আছে, এগুলো তো এটার একটা লিমিট আছে যে কত পরিমাণ সে খেতে পারবে, এর বেশি ডোজ যাওয়া ঠিক না এবং দীর্ঘদিন এটা খাওয়া উচিত হবে না। এটা ফার্স্ট ইনিশিয়াল ফিউ ডেজ পেইনটা কিছুটা কমানোর জন্য এটা সে নিতে পারে। অনেক আর্টিকেলসই অবশ্য অ্যান্টি ইনফ্লামেটরি বা এই ধরনের মেডিকেশন খুব একটা সাপোর্ট করে না, কোনো স্ট্রং কোনো এভিডেন্স নেই, কিন্তু কিছুটা পেইন কমানোর জন্য হলেও তারা হয়তো সময়টা খেতে পারে, যেটা তাদের জন্য তারা হয়তো পেইনটা কমলে তারা হয়তো তাদের এক্সারসাইজটা সে বেশি করতে পারবে সেই কারণে। মাসল রিল্যাক্সেন অনেক সময় ডক্টর প্রেসক্রাইব করে থাকেন। নার্ভ পেইন থাকলে, রেডিকুলোপ্যাথি থাকলে গাবাপেন্টিন, প্রিগাবালিন এটা প্রেসক্রাইব করা হয়। অনেক সময় নার্কোটিক্স পেইন সিভিয়ার হয়, এক সময় ওপিওড অথবা নার্কোটিক্স প্রেসক্রাইব করা হয়, যেমন অক্সিকোডন, হাইড্রোকোডন, যেমন ট্রামাডোল হিসেবে মার্কেটে আমরা দেখতে পাই। সিভিয়ার পেইন যদি থাকে 5-6 সপ্তাহের বেশি পারসিস্ট করে, যে থেরাপি, এক্সারসাইজ থেরাপি, ফার্মাকোথেরাপি ভালো হচ্ছে না, সেক্ষেত্রে স্টেরয়েডটা দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে এটা স্ট্রং অ্যান্টি ইনফ্লামেটরি মেডিকেশন, সেটা অনেক হেল্প করতে পারে। অথবা অনেক সময় এপিডুরাল হিসেবে দেওয়া হয় স্টেরয়েড সহ, অথবা স্টেরয়েড ছাড়া লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে ইনজেক্ট করা হয়, যেটা অনেক সময় পেইন কমাতে অনেক হেল্প করে এবং সেক্ষেত্রে পেইন কমলে পেশেন্ট তার অ্যাক্টিভিটিসটা সে বেশি করতে পারবে। তো পেইন মানে ফার্মাকোথেরাপির মেইন উদ্দেশ্য হচ্ছে যে সে যাতে মোর অ্যাক্টিভলি সে থেরাপিতে ইনভলভ হতে পারে, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। সো এখান থেকে আমি যেটা বুঝলাম যে ইনিশিয়ালি প্যারাসিটামল, অ্যান্টি ইনফ্লামেটরি মেডিকেশন, মাসল রিল্যাক্সেন এবং এইগুলো পেশেন্ট নিতে পারে। নার্ভ পেইন থাকলে গাবাপেন্টিন, প্রিগাবালিন থাকতে পারে। পেইন স্ট্রং হলে ওই সময় অপিওয়েড দেয়, প্রেসক্রাইব করে, তবে খুব শর্ট টাইমের জন্য। আর যদি ইনফ্লামেশন খুব বেশি থাকে, পেইন কমতেছে না, স্টেরয়েড ইউজ করে 6 সপ্তাহ পর্যন্ত যদি এগুলো নেওয়ার পরে যদি কোনো উপকার না হয়, তাহলে এপিডুরাল ইনজেকশন ট্রাই করা হয়। সো এছাড়া আমরা পেশেন্টকে আমরা অ্যাডভাইস করবো আইস প্যাক ইনিশিয়ালি ফার্স্ট 48 আওয়ার্স, যখন পেইনটা খুব বেশি সিভিয়ার পেইন, এভরি 2 আওয়ার্স সে আইস প্যাক অ্যাপ্লাই করতে পারে। আর আফটার 48 আওয়ার্স সে সেগুলো ময়েস্ট হট প্যাক অ্যাপ্লাই করতে পারে, যেটা মোর সুদিং, মোর রিল্যাক্সিং পেশেন্টের মাসলের জন্য। মডালিটিসের মধ্যে আমি যেটা ইউজ করি, টেন্স ছাড়া অন্য কোনো মডালিটিস আমি ওইভাবে ইউজ করি না। টেন্সটা অনেক সময় রেডিকুলোপ্যাথি বা নার্ভ পেইনের জন্য ভালো কাজ করে, পেইন কমানোর জন্য। থেরাপি শেষ করার পরে আমি সাধারণত পেশেন্টকে আইদার টেপ ইউজ করি তার কোমরে, অথবা তাকে সে লাম্বার সাপোর্ট থাকে বা লাম্বার কটসেট সে ইউজ করে, সেটাকে বলে ইউজ করার জন্য মাত্র কয়েকদিনের জন্য, তবে দীর্ঘদিনের জন্য না। থেরাপি দেওয়ার পর, ফিজিওথেরাপি দেওয়ার পর যদি পেইনটা যখন একটু কমে, তাকে বলি তুমি লাম্বার সাপোর্টটা ইউজ করো কয়েকদিনের জন্য, বাসায় কোনো ভারী কাজ করার জন্য, বা যখন লং ড্রাইভ করো তখন লাম্বার কটসেটটা ইউজ করে থাকতে পারো তুমি, বাট নট when you're at rest position. রিঅ্যাসুরেন্স আমি স্লাইডটা বোধহয় আগে উল্লেখ করেছি, রিঅ্যাসুরেন্স এটা আমি অ্যাভয়েড করে যাচ্ছি। এখানে রিঅ্যাসুরেন্স বলছে যে মোস্ট ব্যাক পেইন ইজ নট সিরিয়াস, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, এটা আশা করা যায় পেইনটা সাবসাইড হবে দ্রুত। পেশেন্টকে অ্যাসুরেন্স দিতে হবে, তাকে হোপ দিতে হবে। নেক্সট স্লাইডে চলে যাই আমি। টেন্স অ্যাপ্লিকেশন আমি যেভাবে করি, যদি রেডিকুলোপ্যাথি থাকে, যদি সাইটিক নার্ভ ইনভলভমেন্ট থাকে, তাহলে আমি যেটা করি এটা বলে লিনিয়ার ওভারল্যাপ, A1 A2 B1 B2, মানে এটা হচ্ছে একটা চ্যানেল, এটা হচ্ছে একটা চ্যানেল। অথবা যদি তার যদি পেইনটা শুধু কোমরে থাকে, পায়ের দিকে না যায়, লোকালি সেন্ট্রালি থাকে, সেক্ষেত্রে আমি ক্রস প্যাটার্ন ইউজ করি। A1 A1 এটা একটা চ্যানেল, B1 B2 এভাবে। প্যারামিটার একিউট ফেজে হাই ফ্রিকোয়েন্সি লো ইন্টেন্সিটি সেট আপ, মোড হচ্ছে বার্স্ট মোড, পালসেটিং মোড, পালস রেট 100 হার্টস, পালস ওয়েট 50 to 100 microsecond, duration it could be 15 to 30, should be 15 to 30 minutes, moderate to strong sensory level. বাট পেশেন্ট, আমরা দেখি যে পেশেন্টের
মোটর রেসপন্স আমরা যদি দিতে পারি টেন্স অ্যাপ্লিকেশনের সময়, যদি দেখি যে মাসেল টুইচ হচ্ছে, তার মানে এটা খুব টু স্ট্রং। সো আমরা কোনো মোটর রেসপন্স আশা করি না যখন আমি টেন্স ইউজ করবো। এটা অনেকটা সেন্সরি রেসপন্স আমরা আশা করি। পেশেন্ট ফিল করবে যে স্ট্রং বাট কমফোর্টেবল, কিন্তু কোনো মোটর রেসপন্স আমরা দেখতে চাই না, কোনো মাসেল টুইচ যেন না হয়, এতটা স্ট্রং আমরা টেন্স অ্যাপ্লাই করবো না। ওকে, নেক্সট অ্যাসেসমেন্ট। এখানে আমি অ্যাসেসমেন্ট পার্টটা আমি অ্যাভয়েড করে গেছি, শুধুমাত্র ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করেছি। সো অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা দেখব পেশেন্টের কোন মুভমেন্টটা তার করলে তার পেইনটা বাড়ে, কোনটা করলে তার পেইনটা কমে। যেমন আমরা ম্যাকেনজি টেকনিক আমরা জানি যে ফ্লেকশন, রিপিটেড ফ্লেকশন, এক্সটেনশন, রিপিটেড এক্সটেনশন, কীভাবে সাইড বেন্ডিং, সাইড রোটেশন, তার কোনো ল্যাটারাল শিফট আছে কি না, এগুলো আমাকে প্রথমে অ্যাসেস করতে হবে, দেন আমি ট্রিটমেন্ট পার্টে আসবো। তো এখানে আমরা যেসব ম্যানুয়াল থেরাপি ইউজ করি, বর্তমানে যে কনসেপ্টটা বলছে সবাই, সেটা হচ্ছে যে আর্টিকেল, বিভিন্ন স্টাডি সাপোর্ট দিচ্ছে, সেটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রেই যে আমরা ম্যানুয়াল থেরাপির মাধ্যমে কোনো স্ট্রাকচারাল চেঞ্জ করতে পারি না। কোনো ডিস্ক বাউস থাকলে অনেক সময় হয় যে আমরা ম্যানুয়াল থেরাপি করলেও ডিস্ক যেভাবে আছে সেভাবে আছে, কিন্তু পেইনটা কমে যায়। বা কোথাও ফল্টি পশ্চার, আমরা তো ম্যানুয়াল থেরাপি করলাম, তার পেইনটা অনেক সাবসাইড হয়েছে, কিন্তু তার ফল্টি পশ্চার এখনও রয়ে গেছে। তো অনেক ক্ষেত্রে হয়তো আমরা হয়তো স্ট্রাকচারালি চেঞ্জ করতে পারি না, তো তারপরও পেশেন্ট কিন্তু ভালো ফিল করে। এটা কেন? এটা এই কারণে যে পেশেন্টের কিছু সিস্টেমেটিক নিউরোফিজিওলজিক্যাল রেসপন্স তৈরি হয়, যেটা তার পেইন ইনহিবিশনে হেল্প করে। তো এখানে যে আমি যে টেকনিকগুলো আলাপ করবো, যে ম্যাকেনজি টেকনিকগুলো, ব্যাক এক্সটেনশন, ল্যাটারাল শিফট কারেকশন, অনেক ক্ষেত্রে হয়তো তার শিফট কারেক্টেড, স্ট্রাকচারাল চেঞ্জ হবে না, কিন্তু রিপিটেড মুভমেন্ট করার কারণে তার মধ্যে যে সিস্টেমেটিক যে নিউরোফিজিক্যাল রেসপন্স তৈরি হবে, যেটা তার পেইনটা ইনহিবিট করতে হেল্প করবে। পেশেন্ট যখন সে যখন নিজের থেরাপিটা নিজেকে কন্ট্রোল করবে, ওকে আমি নিজে করতেছি, অ্যাক্টিভ ট্রিটমেন্ট করতেছি, এখানে নোবডি, অন্য কেউ আমাকে মানে পেসিভলি করে দিচ্ছে না, সেক্ষেত্রে পেশেন্ট উইল বি মোর রেসপন্সিবল এবং পেশেন্ট উইল বি মোর হ্যাপিয়ার। এবং সে যখন দেখবে এটা আমার কন্ট্রোলে আছে, এটা তার মধ্যে কিছু মেকানিক্যাল চেঞ্জ, তার কিছু চেঞ্জ আসবে, তার ব্রেনে চেঞ্জ আসবে, যার ফলে তার পেইন ইনহিবিট করতে হেল্প হবে। তো এই কারণে আমরা অ্যাক্টিভ ট্রিটমেন্ট বা অ্যাক্টিভ থেরাপি আমরা এনকারেজ করি, নট দ্য পেসিভ। তো ফার্স্ট আমরা দেখব পেশেন্টের কোনো শিফট আছে কিনা। যেমন যেটা হয় যে পেশেন্টের যদি পোস্টোল্যাটারাল ডিস্ক বাল্জ থাকে, সেক্ষেত্রে যেটা পেশেন্ট লিন অ্যাওয়ে, তার যে পেশেন্ট যে আপার পার্ট অফ দ্য বডি, এটা বেন্ডস অ্যাওয়ে ফ্রম দ্য পেইনফুল সাইড। সো পেশেন্টের যদি লেফট সাইডে পেইন থাকে, পেশেন্ট যদি তার বডি যদি শিফট করে রাইট সাইডে, তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি তার পেশেন্টের ডিস্ক বাল্জ হচ্ছে পোস্টোল্যাটারাল, বাইরের দিকে। আর যদি শিফট অ্যাওয়ে সেম সাইডের দিকে থাকে, একই দিকে থাকে, তাহলে ডিস্ক বাল্জটা মোর সেন্ট্রালি, এটাকে বলা হয় প্যারামিডিয়ান। এখানে আমরা এই ছবিতে আমাদের বোঝার চেষ্টা করি, এখানে পেশেন্টের শিফট কি লেফট সাইডে না রাইট সাইডে। এটা কীভাবে বুঝতে পারবো? আমি একটা মিড লাইন ড্র করি এখান থেকে। এখানে যে স্পেসটা আর এখানে যে স্পেসটা আমি খেয়াল করি, এখানে স্পেসটা অনেক বেশি। তারপরে পেশেন্ট যদি এদিকে শিফটেড হয়, তাহলে এখানে স্পেসটা বেড়ে যাবে। তার মানে এই পেশেন্টের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে পেশেন্টের রাইট সাইডের পেইন, রাইট সাইডের সায়াটিক পেইন, যার ফলে তার আপার পার্ট, তার শোল্ডার লেভেলটা হিপ লেভেল থেকে সরে আসছে, বাম দিকে শিফট করছে, তার মানে তার লেফট ল্যাটারাল শিফট। এখানে আমি একটু ডিটেলস আলাপ করলাম যে তার লেফট ল্যাটারাল শিফট, পেইনটা রাইট সাইডেড। কারেক্ট করার পরে তার দেখা গেছে তার যে এখানে স্পেসটা প্রায় সমান, তার যে শোল্ডারের লেভেল, হিপের লেভেল অলমোস্ট সেম লেভেল, there is no shifting. কীভাবে কারেক্ট করবো আমরা ল্যাটারাল শিফট? সাধারণত লো ব্যাক পেইন পেশেন্ট যখন আমার কাছে আসে, আমি যখন দেখি যে পেশেন্টের সায়াটিকা আছে প্লাস ল্যাটারাল শিফট আছে, সাধারণত প্রথমে ল্যাটারাল শিফটটা আমি কারেক্ট করার চেষ্টা করি সবার আগে। পেশেন্টকে, যেমন এই পেশেন্টের ক্ষেত্রে তার রাইট সাইডের সায়াটিকা, আমি কীভাবে তাকে হাত দিয়ে এখানে বলি পুশ করার জন্য এগেনস্ট ওয়ালে, সে বডিটা লিন করে দিয়ে তাকে 10 টাইমস করতে বলি। করার পরে তাকে আমি দেখি যে তার পেইনের কী কন্ডিশন, এটা কি তার সেন্ট্রালাইজ হচ্ছে, পেইনটা কি তার পা থেকে উপরের দিকে কমে পা থেকে কোমরের দিকে আসতেছে, মানে তোমার সেন্ট্রালাইজেশন হচ্ছে নাকি পেইনটা বেড়ে যাচ্ছে, এটা আমি অ্যাসেস করার চেষ্টা করি।
তো এখানে আমি একটা ভিডিও দেখি। Hello everybody, it's Dr. Steve back with another episode. Okay, this is called a side glide, and this is through the McKinsey method of physical therapy for discs. What we're going to do is you're going to muscle yourself, you're going to put your feet a couple of feet away from the wall. You probably can't see my feet, but you're going to be a couple of feet away from the wall, and you're going to keep your shoulders level, and you're going to just lean against your arm. You don't want to be real shrugged up like this. You're going to lean against your arm, and you're very simply going to allow your pelvis to glide towards the wall. Now, what you're going to pay attention to as you do this is you're going to pay attention to what's going on in your glute or down your leg, because it might cause your back to actually be more mechanically sensitive. It might make it hurt just a little bit. And if it does, that's okay as long as the symptoms are dissipating out of your leg, especially if they're in your ankle. Did they go to your knee? We want the pain to centralize, not peripheralize. Does that make sense? Yes? Okay. We're going to centralize the pain. We want you to have back pain. We don't want you to have anything in your glutes, your leg, down the outside, into your foot. We don't want that. We want it to centralize, and that's what we're looking for. We're going to shift. Now, if this shift is too painful, what you're going to do is you're going to lean forward just a touch, maybe 10 degrees, 20 degrees maybe, and do the same thing with a slight forward shift, because maybe you're not quite ready for a full extension, especially if you tend to want to do this to get away from your pain. Okay? So you're going to shift with slight forwardness, and once you start to centralize the pain, and if it gets better, then you're going to try and extend more and more. Okay, does it make sense? So you're going to do a few reps like this, and in general what we're going to do is we're going to let it fall, and we're just going to take a couple of breaths. Okay? And try to breathe low and slow and relaxed, and just pay attention to what's going on in your leg. That is the side glide maneuver. Okay, so এখানে আমি দেখতে পেলাম যে যদি পেশেন্ট যদি অ্যাক্টিভলি ল্যাটারাল গ্লাইড সে অ্যাক্টিভলি করতে গেলে তার পেইনটা বেড়ে যায়, সে যদি মোর কমফোর্টেবল ফিল করে ফ্লেক্সড পজিশনে, তাকে ফ্লেক্স পজিশনে করতে বলা হয়। দেন আমার আলটিমেট টার্গেট হচ্ছে মোর এক্সটেন্ডেড পজিশনে সে ল্যাটারাল গ্লাইড করবে অ্যাক্টিভলি। নেক্সট, থেরাপিস্ট যখন হেল্প করবে করার জন্য, তখন এই পেশেন্টের ক্ষেত্রে রাইট সাইডের সায়াটিক পেইন, হাত দিয়ে আমি এদিকে পুশ করব, আমার শোল্ডার গার্ডেল দিয়ে এদিকে পুশ করব ল্যাটারাল শিফট কারেক্ট করার জন্য। এটা 10 টাইমস করা হয়। করার পর আমি দেখব পেশেন্টের কারেকশন হয়েছে কিনা, বা তার যে সিমটমটা পেরিফেরালাইজ হয়েছে নাকি সেন্ট্রালাইজ হয়েছে, তার কি সে কি তার কি রেজাল্ট শো করছে সে। এবং এখানে আমি একটা ছবি দেখলাম যে তার পেশেন্টের কারেকশন আমরা করতেছি, করার পরে যখন কারেকশন করার পরে পেশেন্টকে আমি বলবো তাকে এক্সটেনশন করার জন্য, ব্যাক এক্সটেনশন করার জন্য। The patient is asked to perform extension while the therapist maintains a slight overcorrection of the hip. তখন আমি যখন ওভারকারেক্টেড পজিশন হোল্ড করব, পেশেন্টকে আমি বলবো অ্যাক্টিভলি এক্সটেনশন করার জন্য। তো এখানে আমরা একটা ভিডিও দেখবো, আমরা দেখবো এটা এই টেকনিকটা আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারি। Using a towel for padding, the clinician should contact the patient's elbow with their shoulder. The arm should reach around the patient's waist and apply pressure between the iliac crest and the greater trochanter. The clinician should gradually guide the patient's hips toward him or her. If the pain increases, the clinician should ease the pressure and maintain a more comfortable position for 10 to 20 seconds. Then again, pull gently. So, আমরা একটা টেকনিক দেখলাম। সো
ল্যাটারাল শিফট কারেকশন করার পরে এরপরে আমি বা করার চেষ্টা করার পরে আমি ট্রাই করব ম্যাকেনজি ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ। সেক্ষেত্রে যখন পেশেন্ট ল্যাটারাল শিফট কারেকশন হওয়ার পরে বা টেকনিকটা অ্যাপ্লাই করার পরে পেশেন্টকে আমি বেডে শুতে বলবো, তাকে বলা হবে যে সে যেন ফ্লেকশনটা অ্যাভয়েড করে, যেন ফ্লেকশন সে না করে, কারণ ফ্লেকশন করতে গেলেই কিন্তু তার যে ল্যাটারাল শিফটটা কিন্তু রিটার্ন করবে। এই জন্য পেশেন্টকে বলা হয় এইভাবে পজিশনে গিয়ে বিছানায় প্রন লাইনে গিয়ে শুইতে হবে। This is the transition from standing to lying prone following lateral shift correction. Every effort is made to avoid flexion, so no flexion na kore. Next, we'll try back extension. যদি পেশেন্ট ফ্ল্যাট পজিশনে যেতে না পারে প্রন লাইনে উপর হয়ে, সেক্ষেত্রে আমি 2টা পিলো দিব যাতে তার স্পাইনটা কিছুটা ফ্লেক্সড পজিশনে থাকে, যেটা মোর রিল্যাক্সিং ফর দ্য পেশেন্ট, লেস পেইনফুল। যদি 2টা সে ইউজ করে কমফোর্ট ফিল করে 5 মিনিটস সেইভাবে শুয়ে থাকলো, এরপর আমি একটা পিলো সরিয়ে ফেলবো, তারপর দেখবো সে কী ফিল করে, এরপর তাকে আরেকটা পিলো সরিয়ে ফেলবো এবং আলটিমেটলি আমি তাকে বলবো তাকে প্রন অন এলবোসে যাওয়ার জন্য। যদি এইভাবে সে করতে পারে, এখানে বলছে যে দিস এক্সারসাইজ পারফর্ম 10 রিপিটেশনস, 10 টাইমস করতে বলবো। এটা একটা হোম এক্সারসাইজও সে করতে পারে বাসায় করার জন্য, যে যদি সে এই পজিশনে টলারেট না করতে পারে, সে এই পজিশনেই সে বাসায় করবে এক্সারসাইজ 6 to 8 টাইমস এ ডে। বলার সময় প্রতি 2 ঘন্টা পর করতে বলা হয়, 10 রিপিটেশন ইচ টাইম। সো হোয়াট এভার পজিশন শি ফিল কমফোর্টেবল, সেই পজিশনে তাকে অ্যাডাপ্ট করতে বলবো আমি। এবং আলটিমেটলি আমার টার্গেট হচ্ছে প্রন প্রেস আপ পজিশন। বাট এখানে খেয়াল রাখতে হবে এই পজিশনে সে তার হিপটা পেলভিসটা যতটা সম্ভব ফ্ল্যাট থাকে। দেন ওয়েট বেয়ারিং পজিশনে সে এক্সটেনশন করতে পারে এইভাবে এগেনস্ট ওয়াল। দেন প্রোগ্রেশন হচ্ছে এখান থেকে এই লেভেলে। তারপরে আমি একটা ড্র করি, ঠিক আছে, এখানে স্টেজ এখান থেকে শুরু, এখান থেকে গিয়ে প্রোগ্রেশন হয়ে এখানে গিয়ে ভাবে গিয়ে এটা সময় আলটিমেটলি এই পজিশনে আমাকে ব্যাক করতে হবে। সো এটা হচ্ছে প্রোগ্রেশন। আমরা আরেকটা ভিডিও দেখি এটা প্র্যাকটিক্যালি আমরা কীভাবে করতে পারি। When faced with neurological signs and symptoms and indications that there is a disc involvement or nerve root irritation, gentle extension techniques can be worthwhile in helping to settle the referred leg symptoms and help to centralise some of these symptoms into the lumbar spine. Now, this technique is commenced with 1 to 2 pillows under the stomach of the patient so that they're comfortable and in a pain-free position. It may help the patient to actually move their pelvis to one side or the other, particularly if the patient has what we described earlier as a list. If the patient is still experiencing significant pain with 1 pillow under their stomach, it's worth trying 2 pillows under the stomach and then again trying gentle extensions. Then in this position, you can ask the patient to take their arms with weight on their elbows and keep their back totally relaxed. The movement just comes from the upper body, and you ask the patient to just very gently, just to touch on that point of pain and come back. It's a passive exercise for the lumbar spine. It all happens in the upper body. Now, if it is pain relieving for their pelvis to be to one side, they can continue this exercise till the pain is settling. So we'll get them to do 5 to 10, depending on how their strength in the upper body and their endurance is. And then gradually, over time, they can move their pelvis back into the midline. Now, this can be an effective pain relieving technique that they can use at home up to every 2 hours, and also use it at work when they're back to working at their desk.
Laying down is sometimes a bit of an issue when they're getting back to work, so there is an alternative that can be done in standing, which I'll now demonstrate. It's important with this technique to not push symptoms into the leg, and the pain should actually gradually reduce from the leg and be more centred in the lumbar spine. As a patient progresses and is able to do these exercises at work or in standing, if they need a correction of the pelvis of their list, simply have them against a wall with this one hand near the wall supporting their ribs. This hand just gently corrects their pelvis towards the wall for a pain relieving effect. This is only used if it relieves symptoms. After 5 to 10 repetitions, you can then ask the patient to turn around, rest their arms on the wall, and just very gentle, passive, just touching on the pain. 5 to 10 repetitions, 1 to 2 sets. As they progress in mobility and their pain settles, you can take them further into extension range by asking them to pop their hands on their pelvis and just passively arch backwards, again just touching that pain. These are very good pause exercises, particularly when the patient needs to sit a lot for their job. তাহলে আমরা দেখতে পেলাম যে কীভাবে ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ করতে হবে, কীভাবে প্রোগ্রেস করতে হবে। নেক্সট স্লাইডে আমরা দেখি যে when you do not get response or benefit with previous techniques, যখন প্রিভিয়াস টেকনিক্সের করার পরে যখন কোনো পেশেন্ট কোনো বেনিফিট পাচ্ছে না, সেক্ষেত্রে প্রন লাইংয়ে আমরা একটা ল্যাটারাল শিফট কারেক্টেড করে আমি এক্সটেনশন ট্রাই করব। যেমন পেশেন্টের যদি পেইন হয় রাইট সাইডে, তখন তার pelvisটা আমি শিফট করব away from the painful side. So this is the painful side. পেশেন্টের পেলভিসটা শিফট করব লেফট সাইডে, দেন তাকে এই পজিশনে আমি তাকে ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ করতে বলবো উইথ হিপস অফ সেন্টার, লিন অন এলবোস অ্যান্ড প্রন প্রেস আপ। তখন দেখবো তার পেইনটা সেন্ট্রালাইজ হয় কিনা। তো আমি কীভাবে প্রোগ্রেস করবো ওটা ডিপেন্ড করতেছে তার পেশেন্টের পেইন কন্ডিশনের উপরে। যদি দেখি যে তার সিমটমস মোর সেন্ট্রালাইজ হচ্ছে, দ্যাটস এ গুড প্রগনোসিস। আর দেখি যদি ব্যথা বেড়ে যাচ্ছে, তার পায়ের সিমটমস আরও বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটা করা যাবে না। যেটা আমরা একটা ভিডিও দেখলাম। আমরা আরেকটা ভিডিও দেখি আমরা কীভাবে ল্যাটারাল শিফট কারেক্টেড পজিশনে আমি ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ করবো প্রন লাইংয়ে, সেটা আমি দেখাচ্ছি। Begin the exercise laying comfortably face down, your hands about shoulder height. Keep your feet and hands where they are while you shift your hips to the right. Put your trunk away from the floor, trying to get your elbows straight if you can. Focus on keeping the muscles of the low back and the muscles of the butt relaxed while you focus on hinging in the lower part of your back. If you have a bit of pain to start with, that's unusual. But if that pain continues and gets worse, or if it goes down your leg, get in touch with your healthcare professional. A common dosage is about 10 repetitions performed every 2 hours. You do the number of repetitions suggested by your healthcare professional. The last 3 repetitions, pause at the top for a second or two. Take a deep belly breath, trying to get your pelvis a little closer to the floor. তাহলে আমি যেটা বুঝতে পারলাম যে এখানে যে পেলভিসটা শিফট করতে হবে পেইনফুল সাইড থেকে, শিফট ফ্রম দ্য মিড লাইন, তারপরে তাকে প্রন প্রেস আপ অথবা প্রন অন এলবো আমরা ট্রাই করব 10 টাইমস, এবং তার সিমটমসটা চেক করতে হবে সে কেমন ফিল করতেছে। নেক্সট, তো এটা more progression from what we did. Extension in line with clinician overpressure. Extension in line with clinical overpressure. Therapist সে তার হিল অফ দ্য হ্যান্ডস দিয়ে এখানে স্ট্যাবিলাইজ করতে পারে যখন পেশেন্ট প্রন প্রেস আপ করবে, অথবা টাওয়াল ইউজ করতে পারে। যেমন আমি টাওয়াল দিয়ে দেখাচ্ছি যে
পেশেন্টকে টাওয়াল দিয়ে করতে বলে হয়তো বাসায় কেউ তাকে হেল্প করতে পারে। Begin the exercise laying face down in a relaxed position with your hands at shoulder height. Have an assistant place a rolled towel across your belt line. The positioning of the towel is determined by the two most prominent bones at the top of the pelvis. Have your assistant place the towel across this area and apply firm downward pressure. Push your trunk away from the floor, trying to reach a straight elbow position. Go as far as you can and focus on keeping muscles in the back and muscles in the butt relaxed as you perform each repetition. 10 repetitions is a normal dose and may be done as frequently as every 2 hours, but the number of repetitions suggested by a healthcare professional. The symptoms centralize হয়, সেক্ষেত্রে সে 10 repetitions করতে পারে every 2 hours. নেক্সট স্লাইড, ফ্লেকশন টাইপ এক্সারসাইজ। তবে এটা সাধারণত আফটার ফিউ উইকস যখন পেইনটা মোর সেন্ট্রালাইজড, তার সিমটম অনেকটা সাবসাইডেড হয়েছে, সেই ক্ষেত্রে আমরা নেক্সট প্রোগ্রেশনে যেতে পারি ফ্লেকশন টাইপ এক্সারসাইজ। ফ্লেকশন সে দুইভাবে করতে পারে, সুপাইন লাইনে শুয়ে প্রথমে এক হাঁটু ভাঁজ করে দেন আদার হাঁটু এভাবে ধরে রাখবে, তারপরে আবার যখন রিলিজ করবে তখন এক হাঁটু রিলিজ করবে দেন আদার হাঁটু, অথবা সে চেয়ারে বসেও ফ্লেক্স করতে পারে, স্ট্যান্ডিং পজিশনেও লোডিং করতে পারে, লোডেড পজিশনে ব্যাক ফ্লেকশন করতে পারে। Always flexion exercise must always be followed by immediately by a session of extension exercise. যখনই সে কোনো ফ্লেকশন টাইপ এক্সারসাইজ করলো, ইমিডিয়েটলি আপনার তাকে এক্সটেনশন টাইপ এক্সারসাইজ করতে হবে, এটা অ্যাকর্ডিং টু ম্যাকেনজি মেথড। নেক্সট একটা খুব ইন্টারেস্টিং টেকনিক, প্রেডিজিয়াল টেকনিক। যখন কোনো কিছুতেই কাজ হচ্ছে না, পেশেন্ট পেইন কমতেছে না, এসএলআর ইমপ্রুভ হচ্ছে না, সেক্ষেত্রে এই টেকনিকটা আমরা অ্যাপ্লাই করতে পারি। Let's see a video now. Hello guys, my name is Johnny Smith and I'm from the Society of Musculoskeletal Medicine. So much. It's a nice form of manual therapy which gets an immediate response. So Warren, can you come and nice and gently lay on your back, please? And despite being in that acute pain, if we move gently, laying down on the back is often doable. Now it's always a good idea to use an objective marker to establish if your treatment's been effective. We don't want to get Warren up and down each time we do a technique because of the discomfort, so the straight leg raise is a useful one to do. So Warren, I'm just going to lift your right leg up into the air. Tell me when it's as far as you're happy, which isn't very far. Okay. So to do the technique, I need you just to bend both knees and have them on the plinth. I'm standing on his pain-free side, and just have your arm just across your body. We're going to cross the good leg over the affected side. And reassuring the patient, we're just going to flex both knees and hips up to induce a nice, gentle rocking motion to the lower back. You're communicating to your patient, asking him to tell you if there's any obvious pain, because you want this to be quite comfortable. If this feels okay, you can go on to the next stage, which involves placing your leg just above his pelvis, enabling you to add in a nice gentle element of side flexion. Again, does that feel okay? Which is really nice just to stretch and then relax those soft tissues, inducing gentle spinal motion. If that feels okay. So this is the painful side. This patient has right-sided sciatica. তো প্রথমে আমি যেটা করলাম ফ্লেকশন করলাম, রিপিটেড রিদমিক্যাল ওয়ে, সাইড ফ্লেকশন করলাম এবং রোটেশন করলাম। এতে অনেক সময় you can add in a final component of rotation with the knees coming down towards you. Okay. Once we finish that, we'll just return back to the starting position. And we need to see if we've been effective. So just lower your legs and let's repeat the straight leg raise.
So we go a little bit further, which is a good sign. And you may well repeat that a few times. সো করার আগে আমাকে এসএলআর দেখতে হবে, তার এসএলআর কত ডিগ্রি। করার পর আমি আবার তার স্ট্রেট লেগ রেস এসএলআর চেক করব, দেখব কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা। নেক্সট কিছু ট্রাকশন টেকনিক আমরা অ্যাপ্লাই করতে পারি। অনেক ক্ষেত্রে ট্রাকশন খুব ভালো কাজ করে। তো মেকানিক্যাল ট্রাকশন অ্যাপ্লাই করার আগে আমি সাধারণত ম্যানুয়াল ট্রাকশন অ্যাপ্লাই করে দেখি পেশেন্টের পেইন কমে কিনা। যদি ম্যানুয়াল ট্রাকশনে পেশেন্টের পেইন সাবসাইড হয়, দেন আই ক্যান কনসিডার টু অ্যাপ্লাই মেকানিক্যাল ট্রাকশন। তো এটা খুবই ইজি। হুক লাইং পজিশনে আমি দুই ট্রাকশন করতে পারি, অথবা আমি অনেক সময় মোবিলাইজেশন বেল্ট ইউজ করে করতে পারি, অথবা আমি অনেক সময় রোটেশন মোবিলাইজেশন করতে পারি। যে রোটেশন মোবিলাইজেশন করলে যেটা হয়, এখানে যে ভার্টিক্যাল ফোরামেনা যেটা, এটা ওপেন হয়, অনেক সময় নার্ভের উপরে প্রেশারটা কম করতে পারে। পিকচারে আরেকটু ডিটেলস দেখানো হচ্ছে যে যেসব পেশেন্ট একটু ওবিস অথবা ওভারওয়েট, কিন্তু এক্ষেত্রে আমরা অনেক সময় একটা রোল ইউজ করতে পারি, ফোম রোলার, একটা বলস্টার অথবা ফোমি কোনো জিনিস যেটা সফট, অথবা পিলো অনেক সময় ইউজ করতে পারি, যেটা ফার্দার তাদের ফোরামেন্টটা ফার্দার ওপেনিং হবে। একটা ভিডিও দেখি আমরা টেকনিকটা কীভাবে অ্যাপ্লাই করতে পারি আমরা। So she's going to be easily, we think we're doing that when we perform. So his name is Dr. Chad Cook. He's one of the famous physio in the USA. উনি টেকনিকটা দেখাচ্ছেন কিভাবে আমরা লাম্বার রোটেশন, মোবিলাইজেশন অথবা ট্রাকশন অ্যাপ্লাই করতে পারি এই পজিশনে। On this technique. A lot of it depends on the setup. Now, we have a young lady who is nice and thin, so she's going to be easy to maneuver around. On some individuals, we'd want to put a towel roll underneath them to actually open up the waist and bring it up, but we're not going to bother with that in this particular case. I'll start with straightening the lower leg out and then bending the upper leg. And then I'll take the arm of the patient, the lower arm, I'll ask them to reach around my back, and then I will slide them into rotation until I get them into the position that I want them in. And then I'll ask them to lace their fingers together. Now what I've done is I've taken the patient and I've spun them or rotated them to an in-range position. I'm now going to lace through the armpit of the patient. I'm going to push down on the top side of the lumbar spine. I'm going to reach around the hip of the patient using my fingers to target the level below, and I can perform a nice mobilization of that particular segment right now. আমরা দেখলাম কিভাবে আমরা রোটেশন মোবিলাইজেশন করতে পারি। এই স্লাইডটা আমি স্কিপ করে যাচ্ছি। ওকে, নেক্সট অ্যানাদার খুব ভালো একটা টেকনিক, এটা নিউরাল মোবিলাইজেশন, এটা বলে কন্ট্রাল্যাটারাল নিউরাল মোবিলাইজেশন। তার মানে যে পেশেন্টের ফর এক্সাম্পল যে পেশেন্টের রাইট সাইডের সায়াটিকা, সেই পেশেন্টের ক্ষেত্রে লেফট সাইডে আমি তার নিউরাল মোবিলাইজেশন করব, যেটা তার রাইট সাইডে হেল্প হবে। যেমন এখানে আমি যেটা একটা উদাহরণ দিতে পারি যে পেশেন্টের এই পাশে তার নার্ভ রুট টেনশন পজিশনে আছে, তার সায়াটিকা হচ্ছে তার এই পাশে, ফর এক্সাম্পল দিস ইজ রাইট সাইড। হলে যেটা হবে তার নার্ভ রুটটা প্রিটেনশন ডিউ টু ডিস্ক ইঞ্জুরি, তার স্পাইনাল কর্ডটা এদিকে শিফট করলো। এখন যদি এরকম হয়, আমি যদি তার অপোজিট লেগে স্ট্রেট লেগ রেস করাই প্যাসিভলি, তাহলে যেটা হবে কন্ট্রাল্যাটারাল এসএলআর করলে তার স্পাইনাল কর্ডটা নিচের দিকে চলে আসবে, মুভস ডাউন। আগের সাইডটা আমি দেখি এটা এখানে আছে, স্পাইনাল কর্ডের লেভেলটা এখানে, বাট আমি যখন অপোজিট এসএলআর করলাম অপোজিট সাইডে, তখন তার স্পাইনাল কর্ডটা মুভস ডাউন, যার ফলে যেটা হবে তার নার্ভের উপরে, যে তার অপোজিট সাইডের নার্ভের উপরে প্রেশারটা কমে যাবে। নাও লেস টেনশন ইন দ্য সিমটোমেটিক নার্ভ রুট। একটা ভিডিও দেখি আমরা। আমি খুব দ্রুত যাচ্ছি, যেহেতু টাইম লিমিটেশনের কারণে আমি চাই না খুব বেশি বড় হয়ে যাক এই প্রেজেন্টেশনটা। যাদের আবার দেখার ইচ্ছা আছে তারা পরবর্তীতে আমরা দেখে নিতে পারবো, যার ফলে আমি খুব দ্রুত আগাচ্ছি সামনের দিকে। নেক্সট, এই টেকনিকটা মাইকেল শ্যাকলক, আমরা সবাই জানি, উনি নিজেই এই টেকনিকটা আমাদেরকে দেখাচ্ছেন, সেখানে শো করতেছেন।
আমরা দেখি This exercise addresses nerve pain. আমরা অ্যাপ্লাই করতেছি। This exercise addresses nerve pain in the left leg. Begin by laying on your back with your leg rotated slightly outward and the knee slightly bent. এই পেশেন্টের লেফট সাইডের পেইন, তো আমরা দেখতে পেলাম কীভাবে সে পাটাকে পজিশন করলো, আউটওয়ার্ড রোটেশন, নি স্লাইটলি বেন্ড, এমন তার হিপটা আউটওয়ার্ড রোটেটেড। Down. Bring the opposite leg up and grasp behind the knee. Keep the ankle at 90 degrees. Alternately straighten and bend the knee 3 to 5 times. After 3 to 5 repetitions, you can bring the foot down to the bench and rest for 10 seconds. Repeat that process for 3 to 5 sets in each session of exercise. For those that aren't quite so mobile, a towel can be used as shown here to help hold the leg up. Again, the leg 3 to 5 times, it's 10 seconds. Repeat that process 3 to 5 times for each session and perform sessions as frequently as hourly or at minimum 5 times daily. তার মানে এটা ইম্পর্টেন্ট যে সে কতবার করলো, এটা আমরা পরে দেখে নেব। তার মানে পেশেন্টের পেইনটা হচ্ছে লেফট সাইডে, কিন্তু আমি তার স্ট্রেট লেগ রেস করাচ্ছি অন দ্য রাইট সাইডে, যাতে তার স্পাইনাল কর্ডে এটা যাতে মুভ ডাউন হয় এবং তার বাম পাশে সাইটিক নার্ভের উপরে প্রেশারটা কমে যায়। তো খুবই খুবই ইফেক্টিভ। পেশেন্টের যখন সিভিয়ার পেইন থাকে তখন আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি। নেক্সট টেকনিকটা আমরা দেখব স্ট্যাটিক ওপেনার। এই পেশেন্টের ক্ষেত্রেও তাই লেফট সাইডের পেইন, আমি টাওয়াল ফোল্ড করলাম এখানে, যাতে এখানে ফোরামেন্টটা ওপেন হয়। দেন সে আইদার ওয়ান লেগ সে ড্রপ করলো, সে টলারেট করতে পারে, সে দেন দুইটা পাই সে ড্রপ করলো, যাতে হবে ফার্দার এখানে বডি ওয়েটের কারণে ফার্দার ওপেনিং হবে ভার্টিব্রাল ফোরামেনে। ডাইনামিক ওপেনার মাইকেল শাকলাউকের একটা বই থেকে নেওয়া, একইভাবে উনি পেসিভলি করে দিচ্ছেন। আমি একটা ভিডিও দেখি, এখানেও মাইকেল শাকলাউকি টেকনিকটা অ্যাপ্লাই করতেছে, আমরা দেখতে পাবো। পেশেন্ট এসএলআর করতেছে আর মাইকেল শাকলাউ উনি পেসিভলি ভার্টিব্রাল ফোরামেন ওপেনিং করতেছেন। ডাইনামিক ওপেনার টেকনিক। আমরা একটা ভিডিও দেখি এখানে। Kant blijven liggen en ik leg haar in iets been waar de pijn in zit. Als haar knieën over de rand blijven liggen en ik leg haar in iets lumbare flexie neer, dan kan ik vervolgens haar onderbeen laten afzakken en glijden, waardoor ze in een latere flexiehouding komt. Hierdoor openen de foramen aan de bovenkant zich, wat tot minder compressie op de zenuwwortel zal leiden. Waarna we langzaam de onderbenen weer terug op de bank leggen en ze ontspannen kan blijven liggen. Vanuit de opener, nog maar een keer, kan je daarna een slider gaan toevoegen. De patiënt ligt ontspannen, foramina zijn aan de bovenzijde geopend. En dan krijg ik een combinatie van extensie in de knie, plantarflexie in de voet en dorsoflexie, flexie. Waardoor de spanning in de zenuw niet toeneemt, maar de interface er pijnvrij omheen glijdt. Een slider gecombineerd met een opener. Een slider van het been kan ook vanuit een slump gedaan worden. De patiënt neemt de slumppositie in, het hoofd rustig voorover. নেক্সট স্লাইডে যাই আমি। ডাইনামিক ওপেনার, এখানে আরেকটা একই টেকনিক আরেকজন দেখাচ্ছে।
Now as we go towards treatment, you can see I have Katie already set up in what you saw in the first videos for the lower. And I'm going to rock and roll. And what I'm doing is dancing. I'm shifting my weight from my left to, I'm not pulling, but I'm just simply shifting weight from left to right foot. And the greats in manual therapy that I've had the privilege of working under seem like they don't work very hard. And part of that is they're dancing. They're just moving. They're not forcing. This isn't CPR, although CPR you are supposed to actually, I guess, put the pressure through your hands. So here we're rocking and rolling. Then, okay, I know how much she has that day. I know what this looks like. What I'm going to do is now begin to move this up to that barrier. Now remember, if this is a test I've already used, I've done sideline straight leg raise, and I'm not involving the ankle right now, just yet. I might, but as I come up here, I get a blip right there. That tells me I'm probably 5 degrees before she's going to start locking up here. So I'm going to just back off the blip and leave it there. Then I'm going to continue. Come down here, lock the superior, come to the inferior, rock and roll. And as you get... Okay, so এখানে আমরা দেখলাম যে কিভাবে একটা টাওয়েল ফোল্ড করে রাখা হলো এখানে যাতে তার ভার্টিব্রাল ফার্দার ওপেনিং হয়, তার ব্যথাটা বাম পাশে, তার পাটা আমি একটা পজিশনে নেব যেখানে সাইরিক নার্ভটা স্ট্রেস পজিশনে না, একটু রিল্যাক্স পজিশনে, সেখানে আমি মোবিলাইজ করব। করার পরে তার পাটাকে আরেকটু স্ট্রেট করব, একটু সামনে হিপটা ফ্লেক্স করে ফার্দার আমি যাব, প্রোগ্রেশন করব। এভাবে আমাকে প্রোগ্রেস করতে হবে এবং অবশ্যই ম্যানুয়াল টেকনিকটা যেন পেইনফুল না হয়। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, শুড বি পেইন ফ্রি। এখানে একটা পিকচারে আমি দেখলাম উনি হচ্ছে টবি হল, ফিজিওথেরাপি, রিনাউন্ড ফিজিওথেরাপিস্ট ফ্রম অস্ট্রেলিয়া। একই টেকনিক উনি অ্যাপ্লাই করে দেখাচ্ছেন এখানে। আমরা এটা পরে আমরা পড়ে নেব এখান থেকে। আমি নেক্সট স্লাইডে চলে যাই। ইনি কারোপ্র্যাক্টর, উনি দেখাচ্ছেন কীভাবে সাইড লাইনে আমি তার স্লাইডিং টেকনিকটা অ্যাপ্লাই করবো। যদি পেশেন্ট বসে করতে কষ্ট হয় বা না পারে, দেন আমি ইনিশিয়ালি সাইড লাইনে করতে পারি, দেন আমি প্রোগ্রেস করতে পারি সিটেড পজিশন। ওকে, আমি দুটো ভিডিও দেখি এখন। We've got Dina lying on her right side. Notice how I step with my body in front of her leg right now. So I've got an extended knee already. So I've got part of the routine already set up. And now I would bring her to Barry or somebody who's having sciatica, and they would go, okay, that's all I can do. I can feel it now. It's causing me a little bit of pain down the back of my leg. I would back off to the inner barrier zone a little bit. I would add a little dorsiflexion to the foot. Yeah, that's okay. I think I can handle that. So that's all I would do right now. And then I would have her start to tuck her chin to pull the nerve that direction. That may be too much, so I would let off the dorsiflexion. Now come back, and then I would add the dorsiflexion and come on down. And then come back and add the dorsiflexion. And if they could handle that, we can go ahead and tension the nerve completely, so I could have her come into chin tucking, and we both come out at the same time, keeping the knee straight. If you have a problem with it, some people like to get up here. Some people, just the people in the workshop that I've taught this to. So first, দেখালেন যে nerve sliding technique, then nerve tensioner technique. So sliding technique initially আমরা sliding technique apply করি, then after few days or few weeks যখন patient tolerate করতে পারে, then এই টেকনিকটা আমরা অ্যাপ্লাই করব। The next ভিডিওতে আমরা যাই। Spanning in. Een positie in. Het hoofd rustig voorover hangen. We gaan het been strekken tot net voordat de klachten gereproduceerd worden. Daarna gaat de patiënt het hoofd optillen en tegelijkertijd de voet naar dorsale flexie brengen. En als het hoofd naar beneden gaat, gaat de voet weer naar plantarflexie. The neck flexion,
een sliderbeweging waarbij ook de spanning in het neuromeningeaal weefsel niet toeneemt, maar de interface er omheen glijdt. Een slider in een slumppositie. So this is called slider technique. আমরা যারা নিউরোডাইনামিক্স এর উপর কোর্স করেছি তারা অবশ্যই এটা জানি, বাট হয়তো অনেক যারা নিউ গ্র্যাজুয়েট অথবা স্টুডেন্ট যারা ইন্টার্ন করতেছে অথবা এরা হয়তো জানেন না, তাদের জন্য এটা আমি এখানে ইনক্লুড করলাম। নেক্সট পেলভিক ট্রাকশন, আমরা অনেকেই জানি পেলভিক ট্রাকশন কীভাবে অ্যাপ্লাই করতে হয়। জাস্ট কুইকলি আমি এটা পড়ে যাচ্ছি। বেস্ট পজিশন 90-90 পজিশন। অনেক সময় যদি পেশেন্ট সুপাইন লাইং সূচনা করতে পারে, প্রন লাইং তারা যদি মোর কমফোর্ট ফিল করে প্রন লাইংয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি। সাধারণত ইনিশিয়ালি আমি যেটা করি 1/4 অফ বডি ওয়েট অ্যাপ্লাই করি, কিন্তু মোস্ট ইফেক্টিভ হচ্ছে অ্যাটলিস্ট হাফ অফ দ্য বডি ওয়েট। যেমন একটা আর্টিকেল এখানে উল্লেখ করছে, সেখানে বলছে যে অ্যাটলিস্ট 30 থেকে 60% বডি ওয়েট অ্যাপ্লাই করতে হবে তোমার রেডিকুলার পেইন ট্রিটমেন্ট করার জন্য। তো বাট ইনিশিয়ালি 1/4 আমি অ্যাপ্লাই করি, দেখি পেশেন্ট কেমন ফিল করে, সহ্য করতে পারে কিনা, দেন হাফ অফ দ্য বডি ওয়েট। তো এখানে ট্র্যাকশন ইউজ করলে যেটা হবে, এখানে ডিস্কটা সেন্ট্রালি এটা শিফট হবে ডিউ টু নেগেটিভ প্রেশার। pelvic traction সাধারণত সাস্টেইন ট্রাকশন মোর প্রিফারেবল দেন ইন্টারমিডিয়েট ট্রাকশন। সাধারণত টাইম আমরা অ্যাপ্লাই করি 15 to 20 মিনিটস টোটাল, অনেক সময় হাফ অ্যান আওয়ার অ্যাপ্লাই করা হয়। একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ট্রাকশন আমরা হয়তো অনেকেই জানি না, ট্রাকশন অ্যাপ্লাই করার পরে পেশেন্টকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সে ফ্লেক্স পজিশনে না যায়, যেন স্পাইনটাকে ফ্লেক্স না করে। অনেক সময় যেটা হয়, পেশেন্ট বেড থেকে উঠে জুতা পরতে গিয়ে সামনের দিকে ঝুঁকে ফ্লেক্স পজিশনে গেলে তার ট্রাকশনের যে সেই মুহূর্তে যে ইফেক্টটা থাকে না, যেটা আমি কারেকশন করলাম সেটা থাকে না। এই জন্য খুব কেয়ারফুল থাকতে হবে, দেখতে হবে, তাকে বলতে হবে কীভাবে সে বেডে কীভাবে রোল করবে, এক সাইড থেকে আরেক সাইডে কীভাবে উঠে বসবে, কীভাবে দাঁড়াবে। অনেকক্ষণ তাকে আমরা বসতে নিষেধ করি, this can increase the disc pressure. ট্রাকশন আমরা জানি কীভাবে অ্যাপ্লাই করতে হয়। ট্রাকশনে যেটা হয়, ভার্টিব্রাল বডি সেপারেশন হচ্ছে, আমরা দেখি কীভাবে সেপারেশন, এখানে আমি দেখতে পাচ্ছি ট্রাকশন অ্যাপ্লাই করে ভার্টিব্রাল বডি সেপারেশন হচ্ছে। নেক্সট ফ্যাসেট জয়েন্টও তোমার ফোরামেন্ট ওপেন হচ্ছে, ফ্যাসেট এখানে যে এখানে নার্ভে কম্প্রেশন থাকে সেটা ওপেন হয়, দেখতে পাচ্ছি কীভাবে ফোরামেন্টটা ওপেনিং হচ্ছে। প্রিকশন, কিছু কিছু ক্ষেত্রে আমরা ট্রাকশনে আমরা অ্যাপ্লাই করার ক্ষেত্রে খুবই কেয়ারফুল, যেসব পেশেন্ট হাইপার মোবাইল, সব পেশেন্ট প্রেগনেন্ট, ইনফ্লামেশন থাকে, প্রিভিয়াসলি যারা ট্রাকশন অ্যাপ্লাই করে ব্যথা বেড়ে গেছে তাদের ক্ষেত্রেও আমরা খুব কেয়ারফুল হব। কন্ট্রাইন্ডিকেশন, যেমন সব পেশেন্ট ইনফেকশন থাকে, RA বা রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, ক্যান্সার থাকে, স্পাইনাল কর্ড কম্প্রেশন থাকে, মায়োপ্যাথি, সব ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করি না। অনেকেই বলে স্পাইনোলোসিসের ক্ষেত্রে আমরা ট্রাকশন অ্যাপ্লাই করবো কিনা, কিন্তু এখানে যেটা হয়, তার যেহেতু আনস্টেবল সেগমেন্ট, যেহেতু ভার্টিব্রাল বডি শিফট করেছে, যেটা এখানে ফরওয়ার্ড স্লিপেস অফ দ্য ভার্টিব্রাল বডি বিলো থেকে সামনের দিকে শিফট করে আসছে, এটা আনস্টেবল সেগমেন্ট, এক্ষেত্রে আমরা ট্রাকশন ইউজ করি না, যেটা তার স্টেবিলিটি বাড়িয়ে দিতে পারে। হোম এক্সারসাইজের ক্ষেত্রে তাকে ডিপেন্ড করে আমার অ্যাসেসমেন্টে আমি কী পেয়েছি তার উপরে, সেই অনুযায়ী আমি তাকে হোম এক্সারসাইজ প্রোগ্রাম দিব। তাকে সাইড গ্লাইড, ল্যাটারাল গ্লাইড করতে বলতে পারি, রিপিটেড ব্যাক এক্সটেনশন, স্ট্যান্ডিং পজিশনে অথবা প্রন লাইন করতে বলতে পারি, অথবা ফোরামেন্ট ওপেন করার জন্য তার সাইড লাইনে সে লাম্বার রোটেশন করতে পারে, সে বাসায় এসএলআর করতে পারে। যেমন ইনিশিয়ালি হয়তো লেগটাকে স্ট্রেট করে শুধুমাত্র ডরসিফ্লেকশন করবে সে, দেন প্রোগ্রেস টু নার্ভ স্লাইডিং, নি এক্সটেনশন, নেক এক্সটেনশন, অথবা সে সিটিং পজিশনে করতে পারে। আরেকটা টেকনিক আমরা অনেক সময় পেশেন্টকে করতে বলি, পাইরিফর্মিস স্ট্রেচিং। অনেক সময় দেখা যায় যে পাইরিফর্মিস স্ট্রেচিং করলে অনেক সময় পেশেন্ট উপকার পেতে পারে। কুইক একটা ভিডিও দেখবো যে কীভাবে আমরা পাইরিফর্মিস স্ট্রেচিংটা করতে পারি।
তার ডান পায়ে ব্যথা, রাইট সাইডের সায়াটিকা। এতে তার পেরিফর্মিস যেটা এটা স্ট্রেচিং হবে। হোল্ড করতে বলতে পারি 6 থেকে 6 to 10 সেকেন্ডস, যদি সে টলারেট করতে পারে। পেরিফর্মিসের আরও অনেক ধরনের স্ট্রেচিং আছে, আমরা পেশেন্টকে অ্যাডভাইস করতে পারি যদি পেশেন্ট আমরা মনে করি যেটা এফেক্টিভ হবে। তো এটা আমাদের আলোচনার ফার্স্ট পার্ট। আমরা এতক্ষণ আলোচনা করলাম কীভাবে বিভিন্ন টেকনিক আমরা অ্যাপ্লাই করতে পারি সায়াটিকার ক্ষেত্রে। সেকেন্ড পার্ট ডিসকাশনে আমরা বিভিন্ন লাম্বার সাপোর্ট, টেপিং এবং বিভিন্ন আর্গোনমিক অ্যাডভাইস, তারপরে পেশেন্টকে আমরা কী কী অ্যাডভাইস করবো এগুলো আমরা ডিটেলস আলোচনা করবো নেক্সট স্লাইডগুলোতে। তো আজকে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তো এখানে মূল কথা হচ্ছে যেখানে আমি বিভিন্ন টেকনিক আলাপ করলাম, সব টেকনিক সব পেশেন্টের জন্য অ্যাপ্লিকেবল না, এই জন্য আমি বিভিন্ন রকম টেকনিক অ্যাপ্লাই করলাম। কোনো পেশেন্ট হয়তো ব্যাক এক্সটেনশনে সে ভালো ফিল করতে পারে, দ্যাটস গুড। অ্যানাদার পেশেন্ট হয়তো সাইড রোটেশন, লাম্বার রোটেশন, মোবিলাইজেশন যেখানে আমরা ট্রাকশন অ্যাপ্লাই করি যেটা ফোরামেন ওপেনের জন্য, সেইটা অনেক সময় ভালো কাজ করতে পারে। অনেক ক্ষেত্রে কন্ট্রাল্যাটারাল নিউরো ডাইনামিক অথবা নিউরো মোবিলাইজেশন ভালো কাজ করতে পারে, কারো ক্ষেত্রে তো প্লেট জেল টেকনিক ভালো কাজ করতে পারে। তো এই লেকচারের সার কথা হচ্ছে যে বিভিন্ন টেকনিক আমরা অ্যাপ্লাই করব অ্যাকর্ডিং টু পেশেন্টস কন্ডিশন, তার সিভিয়ারিটি কীরকম এবং পেশেন্ট কী ফিল করে, এবং প্রতিবারই আমাদেরকে উচিত পেশেন্টকে রিঅ্যাসেস করা যায়, হ্যাঁ এটা করার পর তার এসআরটা বাড়লো কিনা, তার পেইনটা কমলো কিনা, তার পেইনটা সেন্ট্রালাইজ হলো কিনা। তো আজকে আমাদের আলোচনা এখানেই শেষ। আমরা সেকেন্ড পার্টে সায়াটিকা ট্রিটমেন্টের সেকেন্ড পার্টে আমরা আরও ডিটেলস আলোচনা করব, বিভিন্ন আর্গোনমিক অ্যাডভাইস, বিভিন্ন লাম্বার সাপোর্ট, লাম্বার টেপিং, এবং কী কী খাবার পেশেন্ট অ্যাভয়েড করবে। বিশেষ করে কিছু অ্যান্টি ইনফ্লামেটরি ফুড আছে যেগুলো পেশেন্টের পেইন কমাতে সাহায্য করতে পারে, আর কিছু ফুড আছে যেগুলো পেশেন্টের ইনফ্লামেশন বাড়াতে পারে। তো এইগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো নেক্সট স্লাইডে। তো আশা করি আমরা সেকেন্ড লেকচার আমরা শুনবো। কারো কোনো কোশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক মি or you can write down in the Facebook page. I'll try my best to answer the questions. So thank you very much. সবাইকে শুভেচ্ছা।